কথায় আর কাজে মিল নাই। আমি ডেমি প্রধানমন্ত্রী বলবো, যেহেতু ওনার অবর্তমানে একটা রেজলিউশনও পাস হয়েছে কে এই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। এটা আমরা স্বাধীনতার পর থেকে কোনো সরকারের সময় এরকম হয়েছে বলে আমরা জানি না। তিনি লন্ডনে অবস্থান করতে হয়েছে, তিনি ওখানে বসে যতটুকু পারে রাজনীতিকে নিয়ন্ত্রণ করেছেন, এটা সত্য, কিন্তু তিনি তো দেশ আসতে পারেন নাই। বিএনপির মধ্যে অসংখ্য মানুষ আছে যারা সুবিধাভোগী না। মাওলানা মোশাররফ হোসেন, আপনার কাছে কি শুরু করতে চাই, আপনি একটু দয়া করে বলবেন বর্তমান এই চলমান রাজনীতিকে আপনি খুব ছোট্ট পরিসরে কীভাবে বিশ্লেষণ করবেন? বর্তমান রাজনৈতিক সংকট বাংলাদেশে আসলে কোন পথে রয়েছে, আদতে কি আসলে বা রাজনৈতিক কোনো সংকট দেখছেন কিনা আমাদের সম্মানিত আলোচকরা, এসব নিয়েই আমাদের মূল আলোচ্য বিষয়। প্রিয় দর্শক, আমি শুরু করতে চাই জনাব মাওলানা মোশাররফ হোসেন, আপনার কাছে কি শুরু করতে চাই, আপনি একটু দয়া করে বলবেন বর্তমান এই চলমান রাজনীতিকে আপনি খুব ছোট্ট পরিসরে কীভাবে বিশ্লেষণ করবেন? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফেস দ্য পিপলের সম্মানিত মডারেটর, আমাদের একান্ত প্রিয় ভাই বন্ধুবার সাইফুল সাগর ভাইকে অভিনন্দন জানাচ্ছি। অনেকদিন পরেই আমরা আবার টকশোতে সরাসরি অংশগ্রহণ করতে পেরেছি। বিএনপির ঘরানার একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি স্বতন্ত্র নির্বাচন করেছেন, আমাদের মাঝে আছেন। সুমিষ্টভাষী বক্তা মির্জা ইয়াসিন ভাই আমার অত্যন্ত স্নেহের, তিনি আছেন। কথা বলা যাবে আলহামদুলিল্লাহ। রাজনৈতিক সংকট, বাংলাদেশ একটি ক্ষুদ্রতম দেশ, সংখ্যাধিক্যের একটি দেশ। এখানে ভূমির আয়তন অনুপাতে মানুষ যথেষ্ট ঘনবসতি আছে। রব্বে কারিম আমাদেরকে একটা উর্বর জমিন দিয়েছে, ভূমি দিয়েছে। আমরা আজ থেকে 3 যুগ আগে যখন জমিনে ধান চাষ হতো, তখন 1 একর জমিতে যে ধান উৎপাদন হতো, সেই ধান এখন 3 থেকে 3.5 গুণ 4 গুণ বেশি উৎপাদন হয়। এটা আমাদের যারা পরিচিত কৃষক আপনজন তারাই বলে থাকেন। কিন্তু পরিতাপের বিষয় হলো, নির্বাচন এবছর 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হওয়ার পর একটি সরকার গঠন হয়েছে, কিন্তু আমরা চতুর্দিক থেকে সংকট দেখতে পাচ্ছি। আমরা অর্থনৈতিক সংকট দেখতে পাচ্ছি, দ্রব্যমূল্যের অবস্থা আরও দিন দিন বাড়ছে। তারপরে বিভিন্ন কলাকৌশলে হোক, ফুয়েলের দাম হঠাৎ করে বাড়ানো হয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলের যুদ্ধকে কেন্দ্র করে, তাও সংখ্যায় একেবারে কম বাড়ে নেই, অনেক বেড়েছে। এইগুলোর তুফান, এগুলোর প্রভাব সমস্ত মানুষের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী থেকে শুরু করে সমস্ত সামগ্রীর উপরে এর প্রভাব যে পড়ছে, সে কারণে আমরা বাজার খুব একেবারে লাগামহীন বললে ভুল হবে না। আমরা যেহেতু নিজেরা বাজার করি, এটা আমরা দেখতেছি। তো সেক্ষেত্রে রাজনৈতিক সংকট আরও রয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে মানে আপনি খাদ্যের বাজারে সংকট রয়েছেন, এটা তো এই সরকারের উপরে দায় দিয়ে আপনি দায় তো দিতে হবে, সরকারের তো দায়িত্ব আছে। সরকার যথাসময়ে যদি এটাকে ওভারকাম করার জন্য আগেভাগে পরিকল্পনা গ্রহণ না করেন, তাহলে সরকারের উপরে এটা দায়ভার। সরকার তেলের বাজারকে খুব চমৎকারভাবে নিয়ন্ত্রণ করেছেন বলছেন, তারপরে অন্যান্য বিষয়গুলো তো সেরকমভাবে যুদ্ধে যেভাবে আসলে প্রাইস হাইক হয় সাধারণত সেরকমভাবে হয়েছে বলে মনে করেন? তার থেকে বেশি হয়েছে, আমরা তো প্রায় 1 মাস থেকে 1 মাসেরও অধিক তেলের বাজারে আমরা দেখেছিলাম যে আমরা যারা গাড়ি নিয়ে চলাফেরা করি, তারা 4 ঘন্টা 5 ঘন্টা অপেক্ষা করে সুনির্দিষ্ট 1000-1500 টাকা তেল অকটেন নিতে পেরেছি আমাদের প্রাইভেটে। এটা খুবই দুর্বিষহ কষ্টের মধ্যে ছিলাম। কিন্তু যখন দাম বেড়ে গেল, তখন এই মানে জ্যামটা, এই যে বিশাল লাইন, দাম তো তেমনভাবে বাড়েনি না, তেমনভাবে বাড়েনি আমি বলছি, আপনি বলছেন, কিন্তু আমি একটা বলছি, আপনি আরেকটা বলছেন। কিন্তু জনগণ কিভাবে এটাকে নিয়েছে, আপনি সেটা একটু হিসাব করে দেখেন। রাজনৈতিক সংকট আরেকটি বিষয় রয়েছে, সেটি হলো গভর্নমেন্ট ইনিয়ে বিনিয়ে কলাকৌশল করে যে জুলাই সনদ এবং গণভোট, এটিকে বাইপাস করছে, পাশ কাটিয়ে যাচ্ছে। এটাকে বাংলাদেশের জনগণ খুব ভালো নজরে দেখছে না। আমি এই বিষয় নিয়ে একেবারে সবচেয়ে সিনিয়র যিনি প্রেসিডিয়াম মেম্বার বা স্থায়ী কমিটির মেম্বার, তার সাথে কথা বলেছি, এবং আমি নাম বলছি না, আপনারা বুঝতেছেন। আপনি দেখেন, বিএনপির মধ্যে অসংখ্য মানুষ আছে যারা সুবিধাভোগী না। জিয়াউর রহমানের আদর্শকে কেন্দ্র করে সৎ, ন্যায়পরায়ণ, স্বাধীনতার ঘোষক, অনেক কিছুর কারণে তার এবং তার সহধর্মিনী যিনি বিদায় হয়ে চলে গেলেন কবরের জগতে, আমাদের মায়ের তুল্য,
ম্যাডাম খালেদা জিয়ার 2বার ফুল টাইম রাষ্ট্র পরিচালনার সময় মানুষ কিছু কিছু কাজের কারণে আকৃষ্ট ছিলেন। সেই বিষয়গুলো চিন্তা করলে দেখা যায় যে বিএনপি যারা সুবিধাভোগী যে মানুষগুলো না, আদর্শিক কারণে জিয়াউর রহমানকে ভালোবেসে খালেদা জিয়ার কার্যক্রমকে পছন্দ করে যারা বিএনপি করেন, এখানে চাকরি বাকরি, অর্থ, টেন্ডার, বাণিজ্য, সরকারিভাবে কোনো বেনিফিশিয়ারি হন না, এই মানুষগুলো কিন্তু বিএনপির উপরে নাকশ। এখন একবার স্পষ্ট সত্য কথা, এই মানুষগুলো নাকশ যে আমার দল কি করছে। আমার দল তো 15.5 বছর শেখ হাসিনার নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত হয়ে আমাদের আজকের প্রধানমন্ত্রী, তিনি প্রায় 17 বছর বা তার কম বেশি তিনি লন্ডনে অবস্থান করতে হয়েছে। তিনি ওখানে বসে যতটুকু পারে রাজনীতিকে নিয়ন্ত্রণ করেছেন, এটা সত্য, কিন্তু তিনি তো দেশ আসতে পারেন নাই। একটা নির্বাচন শেখ হাসিনার আমলে সুন্দর নির্বাচন হয়নি, আমাদের মতো সচেতন মানুষ আমরা ভোট দিতে পারি নাই, এলাকায় যেতে পারিনি। নমিনি বলছে আমি নিজে মায়ের খাচ্ছি, আমার গাড়ি ভাঙচুর করছি, আপনি কিভাবে নির্বাচন করে ভোট দিতে আসবেন? আপনাকে জীবনের নিরাপত্তা দেওয়ার কোনো অধিকার আমার নাই, আমার কোনো শক্তি নাই, এরকম কথা বলেছেন। আমরা যখন জোটের সাথে নির্বাচনের প্রার্থীর সাথে রীতিমতো কথা বলেছি। তো সেই নির্বাচনের পরে যারা বুকের তপ্ত রক্ত জমিনে ঢেলে দিল, জীবন দিল, দিয়ে এই 1400 মানুষের স্বীকৃতি তো জাতিসংঘ দিয়েছে, সেই মানুষগুলোর যে অর্জন, সেই অর্জনকে কোথায় রাখছেন? কবে এটাকে পাশ করবেন? কি পাশ করতে চাচ্ছেন? নোট অফ আমি যদি বলি জনাব মাওলানা মোশাররফ হোসেন, আমাদের প্রধানমন্ত্রী কিন্তু বলেছে যে আমরা আমাদের দেয়া কথা অক্ষরে অক্ষরে পালন করবো, সেটার উপর আস্থা রাখছেন না কেন? বা আস্থা রাখার সুযোগ আছে? এটা যদি বলি তাহলে তো কথায় আর কাজে মিল নাই। কিভাবে মিল আছে আপনি বলেন? ওনার ডেমি প্রধানমন্ত্রী, আমি ডেমি প্রধানমন্ত্রী বলবো, যেহেতু ওনার অবর্তমানে একটা রেজলিউশনও পাস হয়েছে কে এই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। এটা আমরা স্বাধীনতার পর থেকে কোনো সরকারের সময় এরকম হয়েছে বলে আমরা জানি না। তার যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলো সংসদে অনেকের চেহারা, বিএনপি যারা করেন তাদের পার্লামেন্টের অনেক মেম্বার, অনেকের চেহারা বিমর্ণ হয়ে গেছে, অনেকের সাথে পরে, হ্যাঁ, ওনার কথার পরে চেহারা মলিন হয়ে গেছে, যে কি বলতেছে, এগুলো কি করছে। এবং আপনি দেখেন এরপরে উনি কক্সবাজারে গেলেন, এই যে ছাত্র দলের কমিটি গঠন হলো, তারপরে কক্সবাজারে যে কি উনি সসম্মানে আসতে পারছেন? কি হয়েছে সেখানে না জানে কে। এগুলো তো কাঙ্ক্ষিত মান না। উনি একজন উচ্চশিক্ষিত মানুষ, বিশেষ ক্যাডারের অফিসার ছিলেন, বেশ ভালো পর্যায়ে ছিলেন, উনি দলে এসে প্রথম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আমরা তো আশা করছিলাম খুব স্বচ্ছ চিন্তা। আমি যদি সরাসরি দেশ কোন পথে যাচ্ছে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, আইন শৃঙ্খলা সবকিছু মিলিয়ে কি আগের তুলনায় ভালো চলছে বলে? না, ভালো চলছে বলে কেউ মনে করছে না, কেউ মনে করছে না। সচিবালয়ে আগের থেকে ঘুষ আরো বেড়ে গেছে। আপনি খুন তো হচ্ছে না, তাহলে ভালো হচ্ছে না, অনেক কিছুই তো আছে, কেন ভালো চলছে না। এবং আপনি দেখেন এই বদলির যে বাণিজ্যগুলো, এগুলো একবার সেটা আগেও ছিল, এখনো আছে, থাকবে, এখন আরো বাড়ছে, তার থেকে এখন বাড়ছে। এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এগুলো অনিয়ম হয়েছে, সেই সময় অনিয়ম হয়েছে, এখন অনিয়ম আরো বৃদ্ধি পেয়েছে। এটা আমার কাছে নলেজে আছে, আপনি খোঁজ নিলে পেয়ে যাবেন। জি।